ভাবুন তো, আপনি দোকান থেকে একটা পানির বোতল কিনলেন, কয়েক মিনিটে পানি শেষ করে তারপর বোতলটা ডাস্টবিনে ফেলে দিলেন। আপনার কাছে গল্পটা এখানেই শেষ, তাই তো? কিন্তু আমি যদি বলি এই একই বোতল কয়েক মাস পরে স্টাইলিশ পোশাক হয়ে ফিরে আসতে পারে। আমরা সবাই জানি প্লাস্টিক পৃথিবীর জন্য একটি বড় সমস্যা। প্রতিদিন কোটি কোটি প্লাস্টিকের বোতল ব্যবহার হচ্ছে, আর তার একটি বড় অংশই জমা হয় মাটি আর সমুদ্রে। মানুষ বহু বছর ধরে পৃথিবী থেকে প্লাস্টিক কমানোর চেষ্টা করছে, কিন্তু প্লাস্টিক এত বেশি ছড়িয়ে গেছে যে তা করা প্রায় অসম্ভব। কিন্তু অবাক করা বিষয় হলো, এই একই প্লাস্টিক এখন বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলোর নতুন সম্পদে পরিণত হচ্ছে। পুরনো বোতল গলিয়ে তৈরি করা হচ্ছে সুতা, আর সেই সুতা থেকে তৈরি হচ্ছে নানান ধরনের পোশাক। ভারতের একটি কোম্পানি প্রতিদিন প্রায় 15 লক্ষ টন প্লাস্টিক বোতলকে রিসাইকেল করে তৈরি করছে চমৎকার সব পোশাক। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি করা পোশাক পরে বিশ্বকে চমকে দিয়েছেন, যা প্রমাণ করে যে ময়লা থেকেও অত্যন্ত মানসম্মত পোশাক তৈরি করা সম্ভব। জ্ঞানলোকের এই পর্বে আলোচনা করা হবে কেন প্লাস্টিকের বর্জ্য থেকে পোশাক তৈরি করা হচ্ছে এবং কিভাবে এই পোশাক তৈরি করা হয়। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় 60 কোটি প্লাস্টিক বোতল তৈরি করা হয়। এই বোতলগুলোর একটি বড় অংশই পুনর্ব্যবহার বা রিসাইকেল করা হয় না, যার ফলে এগুলো নদীনালা এবং শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মিশে সামুদ্রিক জীবনকে বিপন্ন করে তোলে, যা পরিবেশের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতে সিরিরেঙ্গা নামক একটি কোম্পানি প্রতিদিন প্রায় 15 লক্ষ প্লাস্টিক বোতল থেকে পলিয়েস্টার কাপড় তৈরি করে। বর্তমানে অ্যাডিডাস, নাইকি এবং শিনের মতন বড় বড় আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলো তাদের পণ্য উৎপাদনে রিসাইকেল করা প্লাস্টিক ব্যবহারের পরিমাণ অনেক বাড়িয়েছে। তারা এই ধরনের পোশাককে পরিবেশবান্ধব পণ্য হিসাবে প্রচার করছে, কারণ এটি তৈরিতে খনিজ তেলের ব্যবহার অনেক কম হয়। সিরিরেঙ্গা কোম্পানিটি প্রতিদিন প্রায় 25 মেট্রিক টন পলিয়েস্টার সুতো তৈরি করে। প্লাস্টিক থেকে কাপড় তৈরির যাত্রা শুরু হয় আমাদের ফেলে দেওয়া জঞ্জাল থেকে। বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহকারীরা এই বোতলগুলো সংগ্রহ করে বড় বড় ডাম্পিং ইয়ার্ড বা বাছাই কেন্দ্রে জমা দেয়। সেখান থেকে প্লাস্টিকগুলো চ্যাপ্টা করে বড় বড় বান্ডিল আকারে কারখানায় পাঠানো হয়। সিরিরেঙ্গা কোম্পানিটি প্রতি মাসে বিভিন্ন সংগ্রাহক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় 900 মেট্রিক টন প্লাস্টিকের বর্জ্য কিনে নেয়। তবে সব ধরনের প্লাস্টিক আবার কাপড় তৈরির উপযুক্ত নয়। তারা মূলত পেইট বা পলিইথিলিন টেরেফথালেট নামক স্বচ্ছ প্লাস্টিক খোঁজে। কাপড় তৈরির প্রথম ও প্রধান ধাপ হল অত্যন্ত যত্ন সহকারে প্লাস্টিক বোতলের ছিপি, গায়ের লেবেল এবং আঠা আলাদা করা, কারণ এই ভিনজাতীয় পদার্থগুলো যদি একবার মূল প্লাস্টিকের সাথে মিশে যায় তবে শেষ পর্যন্ত কাপড়ের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। বাছাই পর্ব শেষ হওয়ার পর শুরু হয় বোতলগুলো ধোয়ার কাজ। কারখানায় উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করে পেট প্লাস্টিককে অন্য প্লাস্টিক থেকে আলাদা করা হয়। যেমন বোতলের ছিপিগুলো সাধারণত পলিপ্রোপিলিন দিয়ে তৈরি করা হয়, যা কাপড় তৈরিতে কাজে লাগে না। তাই কোম্পানিটি এই ছিপিগুলো অন্য একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়। এগুলো দিয়ে ব্যাটারির খাপ তৈরি করা হয়। এমনকি বোতল ধোয়ার সময় যে ধুলোবালি বা কাদা জমা হয় তাও অপচয় করা হয় না, সেগুলো ছাইয়ের সাথে মিশিয়ে ইট তৈরি করা হয়। এরপর বিশাল মেশিনে বোতলগুলোকে ছোট ছোট টুকরো বা ফ্লেক্সে পরিণত করা হয়। এই টুকরোগুলোকে চালনির মাধ্যমে ছেঁকে 14 মিলিমিটারের চেয়েও ছোট আকারে বাছাই করা হয়। এরপর অন্তত 10 বার ধোয়ার মাধ্যমে সব ধরনের ময়লা এবং আঠা দূর করা হয় এবং শেষে বিশুদ্ধ সাদা প্লাস্টিকের টুকরোগুলো শুকিয়ে বস্তাবন্দি করা হয়। শুকনো প্লাস্টিকের টুকরোগুলোকে এরপর উচ্চ তাপে গলানো হয়। রসায়নের ভাষায় পেট প্লাস্টিক এবং পলিয়েস্টার আসলে একই জিনিস। উভয়ই লম্বা শিকলের মতন অণু দিয়ে তৈরি, যা অত্যন্ত শক্তিশালী এবং নমনীয়। এই গলানো প্লাস্টিককে একটি বিশেষ যন্ত্রের মধ্যে দিয়ে পাঠানো হয়, যাকে বলা হয় স্পিনারেট। এটি অনেকটা ঝর্ণার মাথার মতো দেখতে, যার মধ্যে শত শত ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো দিয়ে যখন গলিত প্লাস্টিক বেরিয়ে আসে তখন তা লম্বা সুতোয় রূপ নেয়।
এই সুতোগুলোকে বাতাসের সাহায্যে ঠান্ডা করে শুকানো হয়। এই কারখানায় প্লাস্টিক গলানোর সময় এর মধ্যে রং মিশিয়ে দেওয়া হয়, যাকে বলা হয় ডোপ ডাইং। এই বিশেষ পদ্ধতিতে রং করার ফলে এক ফোঁটা পানিরও অপচয় হয় না। বর্তমানে তারা প্রায় 200টি ভিন্ন রঙের সুতো তৈরি করছে। তৈরি হওয়া সুতোগুলোকে বিভিন্ন রোলারের মাধ্যমে টেনে প্রায় 4 গুণ পর্যন্ত লম্বা করা হয়, যা এদেরকে আরও শক্তিশালী করে তোলে। এরপর একটি বিশেষ মেশিনে সুতোগুলোকে ঢেউ খেলানো বা ঢেউরি করা হয়, যাতে তুলা বা অন্য কাপড়ের সাথে এগুলো সহজে মিশে যেতে পারে। এই ছোট ছোট সুতোর টুকরোগুলোকে এরপর বড় বড় বেল আকারে সুতো কাটার মিলে পাঠানো হয়। সেখানে বিশাল ড্রাম ব্যবহার করে সুতোর জট ছাড়ানো হয় এবং সেগুলোকে সমান্তরাল করে সাজানো হয়। এরপর স্লিমভার নামক দড়ির মতন কাঠামো তৈরি করা হয়, যা পরে আরও চিকন এবং মজবুত সুতো বা ইয়ার্নে পরিণত হয়। এই সুতোগুলো শেষ পর্যন্ত তাঁত মেশিন দিয়ে বড় বড় কাপড়ের থান তৈরি করা হয়। 20 শতকের শুরুর দিকে ডুপন্ট কোম্পানির বিজ্ঞানীরা যখন প্রথম কৃত্রিম তন্তু আবিষ্কার করেন, তখন একে রেশম বা তুলার বিকল্প হিসাবে দেখা হয়েছিল। 1950-এর দশকে পলিয়েস্টারকে এক জাদুকরী কাপড় হিসাবে প্রচার করা হতো, কারণ এতে কখনো ভাঁজ পড়ে না এবং খুব সহজে তা ধোয়া যায়। 70-এর দশকে এটি তুলার চেয়েও সস্তা হয়ে ওঠে এবং বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। 1980 সাল পর্যন্ত তুলা সবচেয়ে জনপ্রিয় থাকলেও বর্তমানে পলিয়েস্টার পুরো পোশাক শিল্প দখল করে নিয়েছে। 2030 সালের মধ্যে বিশ্বের মোট পোশাকের প্রায় 3/4 কৃত্রিম তন্তু দিয়ে তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আশঙ্কার কথা হলো 2020 সালে বিশ্বের যত পলিয়েস্টার কাপড় তৈরি করা হয়েছে, তার মধ্যে মাত্র 15%-এরও কম অংশ পুনরায় ব্যবহার বা রিসাইকেল করা প্লাস্টিক থেকে এসেছে। প্লাস্টিক বোতল থেকে তৈরি কাপড় পরিবেশের জন্য অনেক দিক থেকে উপকারী। সাধারণত পলিয়েস্টার তৈরির তুলনায় রিসাইকেল করা প্লাস্টিক থেকে সুতা তৈরি করলে প্রায় 70% কম কার্বন নিঃসরণ হয়। ভারত সরকারও এই উদ্যোগকে উৎসাহিত করছে। 2023 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শ্রীরেঙ্গা কোম্পানির তৈরি রিসাইকেল করা পোশাক পরে জনসম্মুখে আসেন, তখন এই বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায়। প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই প্রচেষ্টা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। কোম্পানিটি বর্তমানে বছরে 4 লক্ষের বেশি পোশাক বিক্রি করছে এবং তাদের লক্ষ্য আগামী কয়েক বছরে এই সংখ্যাটি 12 লক্ষের উপরে নিয়ে যাওয়া। তারা মনে করেন ভবিষ্যতের ফ্যাশন হবে সম্পূর্ণ টেকসই এবং পরিবেশ বান্ধব। এত সুবিধা থাকা সত্ত্বেও প্লাস্টিক থেকে কাপড় তৈরির কিছু সীমাবদ্ধতা রয়েছে। কাপড় ধোয়ার সময় অত্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক পানির সাথে মিশে নদী বা সমুদ্রে চলে যায়, যা সামুদ্রিক প্রাণীদের জন্যও ক্ষতিকর। এছাড়া প্লাস্টিক বোতল রিসাইকেল করা যত সহজ, পুরনো কাপড় থেকে নতুন সুতো তৈরি করা তার চেয়েও অনেক বেশি কঠিন। কারণ অধিকাংশ পোশাকে পলিয়েস্টারের সাথে তুলা, স্প্যান্ডেক্স বা বিভিন্ন রাসায়নিক রং মেশানো থাকে, যা আলাদা করা বেশ ব্যয়বহুল। বর্তমানে ব্যবহৃত পোশাকের 1%-এরও কম অংশ থেকে নতুন কাপড় তৈরি করা সম্ভব হয়। বেশিরভাগ ক্ষেত্রে পুরনো কাপড় ছিঁড়ে কার্পেট বা ইনসুলেশন তৈরির কাজে ব্যবহার করা হয়, যাকে বলা হয় ডাউনসাইকেলিং। এছাড়া নতুন বা ভার্জিন প্লাস্টিক তৈরি করা রিসাইকেল করার চেয়েও অনেক সস্তা হওয়ায় অনেক কোম্পানি এখনও রিসাইকেল করার দিকে ঝুঁকছে না। হংকংয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান এবং এইচএমডি মিলে এমন একটি মেশিন তৈরি করেছে যা পুরনো কাপড় থেকে সরাসরি নতুন সোয়েটার তৈরি করতে পারে। যদিও এই মেশিনে একটি সোয়েটার তৈরি করতে প্রায় 3 দিনের মতন সময় লাগে, তবুও এটি প্রমাণ করে যে ভবিষ্যতে বড় পরিসরে কাপড় থেকে কাপড় তৈরির প্রযুক্তিও আসতে পারে। এছাড়া কিছু প্রতিষ্ঠান রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাপড় থেকে রং এবং ভিন্ন তন্তু আলাদা করার কাজ করছে, যা ভার্জিন প্লাস্টিকের বিকল্প হিসাবেও কাজ করবে। প্লাস্টিক রিসাইকেল করা একটি নিরন্তর প্রক্রিয়া, যা প্রায় 11 বার পর্যন্ত সফলভাবে করা সম্ভব। তবে অধিকাংশ প্লাস্টিক বোতল রিসাইকেল সেন্টারে পৌঁছানোর আগেই প্রকৃতিতে হারিয়ে যায়। আমরা যদি সচেতনভাবে এই রিসাইকেল করা পোশাক কিনি, তবে প্লাস্টিক দূষণ অনেকাংশই কমানো সম্ভব। আমাদের প্রতিটি ছোট ছোট পদক্ষেপ আগামীর পৃথিবীকে আরও সবুজ এবং সুন্দর করে তুলতে পারে। ফেলে দেওয়া জঞ্জাল থেকে তৈরি এই সুন্দর পোশাকগুলোই হয়তো একদিন হবে আমাদের ভবিষ্যৎ ফ্যাশনের মূল ভিত্তি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।
আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।